শব্দের ভেতরে লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। 14 নম্বর হাফসিবাগান লেনের মেসটি ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ ম্যানেজার নিবারণ মাস্টার খুব আমোদে লোক হইলেও সব দিকে তার কড়া নজর আছে। মেসের অধিবাসী 5-6 জন মাত্র এবং সকলেরই অবস্থা ভালো। বসিবার জন্য একটি আলাদা ঘর, তাতে ঢালা ফরাশ এবং অনেক রকম বাদ্যযন্ত্র, দাবা, তাস, পাশা ও অন্যান্য খেলার সরঞ্জাম, কতকগুলি মাসিক পত্রিকা প্রভৃতি চিত্ত বিনোদনের উপকরণ সজ্জিত আছে। কাল হইতে পূজার বন্ধ, সেজন্য মেসের অনেকে দেশে চলিয়া গিয়াছে। বাকি আছে কেবল নিবারণ ও পরমার্থ। ইহারা কোথাও যাইবে না, কারণ দুজনেরই শ্বশুর বাড়ির সকলে কলিকাতায় আসিতেছেন। নিবারণ কলেজে পড়ায়, পরমার্থ ইন্স্যুরেন্সের দালালি, হঠযোগ এবং থিওসফির চর্চা করে। আজ সন্ধ্যায় মেসের বৈঠকখানায় ইহারা দুইজন এবং পাশের বাড়ির নিতাইবাবু আড্ডা দিতেছেন। নিতাইবাবু নিত্যই এখানে আসেন, তার একটু বয়স হইয়াছে, সেজন্য মেসের ছোকরার দল তাকে একটু সমীহ করে, অর্থাৎ পিছন ফিরিয়া সিগারেট খায়। নিতাইবাবু বলিতেছিলেন, চিত্তে সুখ নেই দাদা, জিভেটি পালিয়েছে, খুকিটার জ্বর, গিন্নি খিটখিট করছেন, অফিসে গিয়েও যে দুদণ্ড ঘুমোবো তার জন্যেই নতুন ছোট সাহেব বেটা যেন চরকির মতো ঘুরছে। পরমার্থ বলিল, কেন, আপনাদের অফিসে তো বেশ ভালো ব্যবস্থা আছে। সেদিন আর নেই রে ভাই, ছিল বটে মেকেঞ্চি সাহেবের আমলে। বর্দা খুঁড়ো জানো তো, সামনা করে বর্দা মুখর্জি খুঁড়ো 2টোর সময় আফিম খেতেন, 2:30 থেকে 4:30 পর্যন্ত ঘুমোতেন। আমরা সবাই পালা করে টিফিন ঘরে গড়িয়ে নিতুম, কিন্তু খুঁড়ো চেয়ার ছাড়তেন না। একদিন হয়েছে কি, লেজার ঠিক দিতে যেমনই পাতার নিচে পৌঁছেছেন অমনি ঘুম এলো। নরম চরণ নেই, নাক ডাকা নেই, ঘাড় একটু ঝুঁকলো না, লেজার টোটালের জায়গায় হাতের কলমটি ঠিক ধরা আছে। অসাধারণ ক্ষমতা, দূর থেকে দেখলে কে বলবে খুঁড়ো ঘুমোচ্ছে। এমন সময় মেকেঞ্চি সাহেব ঘরে এলো। সকলে সশবস্ত সাহেব খুঁড়োর কাছে গিয়ে অনেকক্ষণ নিরীক্ষণ করে খুঁড়োর কাঁধে একটি চিমটি কাটলে খুঁড়ো একটু মিটমিটিয়ে চেয়েই বিড়বিড় করে আরম্ভ করলে, 37-এর 7 নাবে 3 কতি 3। সাহেব হেসে বলল, হ্যাভ এ কাপ অফ টি। এখন সে রামও নেই, সে অযোধ্যাও নেই, সংসারে ঘেন্না ধরে গেছে। একটি ভালো সাধু সন্ন্যাসী পাইতো সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ি। জগন্নাথ ঘাটে আজ একটি সাধুকে দেখে এলো, আশ্চর্য ব্যাপার। লোকটাকে বলে মির্চাই বাবা, তিনি কেবল লঙ্কাকেই থাকেন, ভাত না, রুটি না, ছাতু না, শুধু লঙ্কা। লক্ষ লক্ষ লোক ওষুধ নিতে আসছে, একটি করে লঙ্কা মন্তব্য তো করছে, তাই খেয়ে সব ভালো হয়ে যাচ্ছে। শুনেছি তার আবার যিনি গুরু আছেন তার সাধনা আরও উঁচু দরের, তিনি সির্ফ কড়াতের গুঁড়ো খান। ওহে মাস্টার, তুমি তো ফিলোসফিতে MA পাস করেছো, লঙ্কা কড়াতের গুঁড়ো এসবের আধ্যাত্মিক তাৎপর্য কি বলো তো? তোমার পাখোয়াজ বন্ধ করো বাপু, কান ঝালাপালা হয়ে গেল। নিবারণ প্রথমে একটি মাসিক পত্রিকা লইয়া নাড়াচাড়া করিতেছিল। তাতে যে 5টি গল্প আছে তার প্রত্যেকের নায়িকা একটি সতী সাধ্বী বারাঙ্গনা।
অবশেষে নিবারণ পত্রিকাটি ফেলিয়া দিয়া একটা পাখোয়াজ কোলে লইয়া মাঝে মাঝে বেতালা চাটি মারিতেছিল। নিতাইবাবুর কথায় বাজনা থামাইয়া বলিল, ওসব হচ্ছে ভিন্ন ভিন্ন সাধনার মার্গ হে, যেমন জ্ঞান মার্গ, কর্ম মার্গ, ভক্তি মার্গ, তেমনি তেমনি ওই মির্চাই মার্গ, করাদ মার্গ, লবণ মার্গ, একাদশী মার্গ, গোবর মার্গ, টিকি মার্গ, দাড়ি মার্গ, স্ফটিক মার্গ, কাগ মার্গ। কার মা কিরকম? কাগ মার্গ জানেন না? গেল বছর হরিহর ছত্রের মেলায় গিয়েছি। এক জায়গায় দেখি একটা প্রকাণ্ড বাঁশের খাঁচায় দুই কাক ঝামেলা করছে। পাশে একটা লোক হাঁকছে, দো দো আনা কৌয়ে, দো দো আনা। ভাবলুম বুঝি পেশোয়ারি কি মুলতানি কাক হবে, নিশ্চয় পড়তে জানে। একটা ধাড়ি গোছের কাকের কাছে গিয়ে শীষ দিয়ে বলল, বড় ময়না, চিত্রকূট কি ঘাট পর, সীতারাম রাধা কিষান বলো, চু চু চু। ব্যাটা ঠোকরাতে এলো। কাকওয়ালা বললে, বাপু কৌয়া নেহি পড়তা। তবে কি করে বাপু, কাকের মাংস তো শুনতে পাই তেতো, লোকে বুঝি শুক্তো বানাবার জন্য কেনে। বললে, তাও নয়, এই কাক খাঁচায় কয়েদ রয়েছে, দু আনা খরচ করে যতগুলি ইচ্ছে কিনে নিয়ে জীবনকে বন্ধন দশা থেকে মুক্তি দাও, তোমারও মুক্তি হবে। ভাবলুম মোক্ষের মার কি বিচিত্র, অন্য লোকে মুক্তি পাবে তাই এই গরিব কাকওয়ালা বেচারা নিজের পরকাল নষ্ট করছে। একেই বলে কনভারসেশন অফ ভার্চু। একজন পাপ না করলে আর একজনের পুণ্য হবার জো নাই। এই সময় একটি হ্যাট কোট ধারী 22-23 বছরের ছেলে ঘরে আসিয়া পাখার রেগুলেটর শেষ পর্যন্ত ঠেলিয়া দিয়া হ্যাটটি আছড়াইয়া ফেলিয়া ফরাসের ওপর থপ করিয়া বসিয়া পড়িল। এর নাম সত্যব্রত। সম্প্রতি লেখাপড়ায় ইস্তফা দিয়া কাজকর্মের চেষ্টা দেখিতেছে। সত্যব্রত হাঁপাইতে হাঁপাইতে বলিল, ওহ, কি মুশকিলেই পড়া গেছে। সত্য প্রায়ই মুশকিলে পড়িয়া থাকে, সেজন্য তার কথায় কেহ উৎকণ্ঠা প্রকাশ করিল না। অগত্যা সে আপন মনে বলিতে লাগিল, সমস্ত দিন অফিসের হাড় ভাঙা খাটুনি, বিকেলে যে একটু ফুর্তি করবো তারও জো নেই। ভাবলুম আজ ম্যাটিনিতে সীতা দেখে আসি। অমনি পিসিমা বলে বসলেন, সতে তুই বকে যাচ্ছিস, আমার সঙ্গে চল, সান্ডেল মশাইয়ের বক্তৃতা শুনবি। কি করি, যেতে হলো। কিন্তু সব মিথ্যে। সান্ডেল মশাই বলছেন ধর্ম জীবের মধুরতা, আর আমি ভাবছি আরশোলা। আরশোলা? 3 টন আরশোলা, ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে, নভেম্বর ডিসেম্বর শিপমেন্ট, 40 পাউন্ড 15 শিলিং টন। সিআইএফ হংকং চায়নায় লড়াই বাঁধবে কিনা, তাই আগে থেকে রসদ সংগ্রহ করছে। বড় সাহেবের হুকুম, 1 মাসের মধ্যে সমস্ত মাল পিপেবন্দি হওয়া চাই। কোত্থেকে পাই বলুন তো? ওহ, কি বিপদ। হ্যাঁ রে সতে, তুই না বেমক জ্ঞানী, তোদের না মিথ্যা কথা বলতে নেই? কেন বলতে নেই, পিসিমার কাছে না বললেই হলো। সতে, তোর সন্ধানে কি ভালো বাবাজি কি স্বামীজি আছে? কটা চাই? যা যা, ইয়ার কি করিস না, তোরা মন্ত্র তন্ত্রই মানিস না, তা আবার বাবাজি। কেন মানবো না? পিসিমার দাঁত কনকন করছিল, খেতে পারেন না, ঘুমোতে পারেন না, কথা কইতে পারেন না, কেবল পিসেমশাইকে ধমক দেন। বাড়ি শুদ্ধ লোক ভয়ে অস্থির। পিপারমিন্ট, আসপিরিন, মাদুলি, জল পড়া, দাঁতের পোকা বার করি, কিচ্ছুতে কিছু হয় না। তখন পিসেমশাই এইসা জোর প্রার্থনা আরম্ভ করলেন যে 3 দিনের দিন দাঁত পড়ে গেল। পরমার্থ চটিয়া উঠিয়া বলিল, দেখো সত্য, তুমি যা বোঝো না তা নিয়ে ফাজলামি করো না। প্রার্থনাও যা, মন্ত্র সাধনাও তাই। মন্ত্র সাধনায় প্রচণ্ড এনার্জি উৎপন্ন হয়, সেটাকে তুমি মানো? আলবাত মানি। তার সাক্ষী রাজশাহীর তরিতানন্দ ঠাকুর। কলেজের ছেলেরা যাকে বলে রেডিও বাবা, বাবার 2 টিকি, একটি পজিটিভ একটি নেগেটিভ। আকাশ থেকে ইলেকট্রিসিটি শুষে নেন, পার্ক ঝাড়েন এক একটি 18 ইঞ্চি লম্বা। আছে একইকার সাধ্য, সিল্কের চাদর মুড়ি দিয়ে দেখা করতে হয়। না না,
মির্চাই, বেদান্ত, ইলেকট্রিসিটি এর একটাও নিতাইদার ধাতে সইবে না। যদি কোনো নিরীহ বাবাজি সন্ধানে থাকে তো বল, কিন্তু কেরামতি চাই, শুধু ভক্তি তত্ত্বে চলবে না। কি বলেন নিতাইদা? তবে দমদমে গুরুপদবাবুর বাগানে চলুন না, বিরিঞ্চিবাবুর কাছে। আলিপুরের উকিল গুরুপদ বাবু? আরে আমাদের প্রফেসর ননির শ্বশুর। তিনি আবার বাবাজি জোটালেন কোথা থেকে? সত্য, তুই জানিস কিছু? ননিদার কাছে শুনেছিলুম বটে, গুরুপদবাবু সম্প্রতি একটি গুরুর পাল্লায় পড়েছেন। স্ত্রী মারা গিয়ে অবধি ভদ্রলোক একবারে বদলে গেছেন। আগে তো কিছুই মানতেন না। গুরুপদ বাবুর আরেকটি আইবুড়ো মেয়ে আছে না? বুঝকি, ননিদা শালী। তারপর পরমার্থ, বাবাজিটি কেমন? সে এক আশ্চর্য বিষয়। কেউ বলে তার বয়স 500 বছর, কেউ বলে 5000, অথচ দেখতে এই নিতাইদার বয়সী বোধ হয়। তাকে জিজ্ঞাসা করলে একটু হেসে বললেন, বয়স বলে কোনো বস্তুই নেই। সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান। যিনি সিদ্ধি, তিনি ত্রিকাল ত্রিলোক একই সঙ্গে ভোগ করেন। এই ধর, এখন সেপ্টেম্বর 1925, তুমি হাফসি বাগানে আছো। বিরিঞ্চি বাবা ইচ্ছে করলে এখনই তোমাকে আকবরের টাইমে আগ্রাতে অথবা 4th সেঞ্চুরি BC-তে পাটলিপুত্র নগরে এনে ফেলতে পারে। সমস্তই আপেক্ষিক কিনা? আইনস্টাইনের পসার একেবারেই মাটি। আরে আইনস্টাইন শিখলে কোত্থেকে? শুনেছি বিরিঞ্চি বাবা যখন চেকোস্লোভাকিয়ার তপস্যা করতেন তখন আইনস্টাইন তার কাছে যাতায়াত করত, তবে তার বিদ্যে রিলেটিভিটির বেশি এগোয়নি। নিতাইবাবু উদ্গ্রীব হইয়া সমস্ত শুনিতেছিলেন। জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, আইনস্টাইনের থিওরিটা কি বলতো? আসল কি জানেন? স্থান, কাল আর পাত্র এরা পরস্পরের ওপর নির্ভর করে। যদি স্থান কিংবা কাল বদলায় তবে পাত্রও বদলাবে। ও হলো না, আমি সহজ করে বলছি শুনুন। ধরুন আপনি একজন ভারিক্কে লোক, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে গেছেন। তখন আপনার ওজন 2 মণ 30 সের। সেখান থেকে বেরিয়ে গেলেন কেরাতলা কংগ্রেস কমিটিতে। সেখানে ওজন হলো মাত্র 5-6 টাকা। ফুঁয়ে উড়ে গেলেন। ঠিক ঠিক ঠিক। জনার্দন ঠাকুর পটল ডাঙায় কেনে 250 আলু, আর মেশে এলেই হয়ে যায় নপ। আচ্ছা পরমার্থ, বিরিঞ্চি বাবা নিজে তো ত্রিকাল সিদ্ধ পুরুষ, ভক্তদের কোনো সুবিধা করে দেন কি? তেমন তেমন ভক্ত হলে করেন বই কি। এই সেদিন মিকিরাম আগরওয়ালের বারাত ফিরিয়ে দিলে 3 দিনের জন্য তাকে 1914-এ নিয়ে গেলেন। ঠিক লড়াইয়ের আগে মিকিরাম 5000 টন লোহার কড়ি কিনে ফেলেছে 6 টাকা দরে। তারপরেই তাকে 1 মাস 1919-এ রাখলেন। মিকিরাম বেচে দিলে 21,000 টাকা দরে। তখন আবার তাকে হাল আমলে ফিরিয়ে আনলেন। মিকিরাম এখন 15 লাখ টাকার মালিক। না বিশ্বাস হলে অঙ্গ বসে দেখ। নিতাইবাবু পরমার্থে 2 হাত ধরিয়া গদগদ স্বরে বলিলেন, পরমার্থ ভাই রে, আমায় এক্ষুনি নিয়ে চল। বাবার পায়ে ধরে হত্য দেব, খরচ যা লাগে সব দেব। ঘটি বাটি বিক্রি করব, গিন্নির হাতে পা ধরে সেই 10 ভরির গোটা ছড়াটা বন্ধক দেব। বাবার দয়ায় যদি হপ্তাখানেক 1914 ঘুরে আসতে পারি তবে তোমায় ভুলবো না পরমার্থ। গুরুপদ বাবু কিছু গুছিয়ে নিতে পারলেন? তার ইহকালের কোনো চিন্তাই নেই। শুনেছি বিষয় সম্পত্তি সবই গুরুকে দেবে। হ্যাঁ, সে কি এত দূর গড়িয়েছে? আরে সত্য, তোর ননিদা, তোর বৌদি এরা কিছু বলছেন না? ননিদাকে তো জানোই, নেলা খেপা লোক, নিজের এক্সপেরিমেন্ট নিয়ে আছেন। আর বৌদি নিতান্ত ভালো মানুষ। ওদের দ্বারা কিছু হবে না। কিছু করতে হয় তো তুমি আর আমি, কিন্তু দেরি নয়। তবে এক্ষুনি ননির কাছে চল, ব্যাপারটা ভালো করে জেনে নিয়ে তারপরে দমদমায় যাওয়া যাবে। নিতাইবাবু কাগজ পেন্সিল লইয়া লোহার হিসেব কষিতেছিলেন।
দমদমা যাওয়ার কথা শুনিয়া বলিলেন, তোমরাও বাবার কাছে যাবে নাকি? সেটা কি ভালো হবে? এত লোক গিয়ে আবদার করলে বাবা ভড়কে যেতে পারেন। আমি বলি কি, আগে আমি আর পরমার্থ যাই, তারপর আরেকদিন না হয় নিবারণ যেও। না 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 না, আপনার কোনো ভয় নেই। আমরা মোটেই আবদার করব না, শুধু একটু শাস্ত্রালাপ করব। সুবিধে হয়তো কাল বিকেলেই আমরা একসঙ্গে যাওয়া যাবে। প্রফেসর ননি কোনো কালে প্রফেসরই করে নাই, কিন্তু অনেকগুলি পাশ করিয়াছে। সে বাড়িতে নানা প্রকার বৈজ্ঞানিক গবেষণা করিয়া থাকে, সেজন্য বন্ধুবর্গ তাকে প্রফেসর আখ্যা দিয়াছে। রোজগারের চিন্তা নাই, কারণ পৈতৃক সম্পত্তি কিছু আছে। ননি গুরুপদবাবুর জামাতা, সত্যব্রতর দুঃসম্পর্কীয় ভ্রাতা এবং নিবারণের ক্লাস ফ্রেন্ড। নিবারণ ও সত্যব্রত যখন ননির বাড়িতে পৌঁছল তখন রাত্রি 8টা। বাইরের ঘরে কেহ নাই। চাকর বলিল, বাবু এবং বৌমা ভিতরের উঠোনে আছে। নিবারণ ও সত্য অন্দরে গিয়া দেখিল, উঠোনের এক পাশে একটি উনুনের ওপর প্রকাণ্ড ডেকচিতে সবুজ রঙের কোনো পদার্থ সিদ্ধ হইতেছে। ননির স্ত্রী নিরুপমা তাহা কাঠি দিয়া ঘাটিতেছে। পাশের বারান্দায় একটি হারমোনিয়াম আছে, তাহা হইতে একটা রবারের নল আসিয়া ডেকচির ভিতরে প্রবেশ করিয়াছে। প্রফেসর ননি মালকোচা মারিয়া কোমরে হাত দিয়া দাঁড়াইয়া আছেন। নিবারণ বলিল, এ কি বৌদি, এত শাগের ঘন্ট কার জন্য রাজেন? নিরুপমা বলিল, শাক নয়, ঘাস সেদ্ধ হচ্ছে। ওর কত রকম খেয়াল হয় জানেন তো। সেদ্ধ হচ্ছে কেন? ননির বুঝি কাঁচা ঘাস আর হজম হয় না? ননি বলিল, নিবারণ, আর কি নয়, পৃথিবীতে আর অন্নাভাব থাকবে না। সকলেই তো প্রফেসর ননি বা রোমন্তক জীব নয় যে ঘাস খেয়ে বাঁচবে। আরে ও কি আর ঘাস থাকবে? প্রোটিন সিনথেসিস হচ্ছে, ঘাস হাইড্রোলাইজ হয়ে কার্বোহাইড্রেট হবে, তাতে দুটো অ্যামিনো গ্রুপ জুড়ে দিলে ব্যাস এক্সা হাইড্রক্সি ডাই অ্যামিনো। থাক থাক, এ হারমোনিয়ামটা কি জন্যে? বুঝলে না? অক্সিডাইজ করবার জন্য। হিরু, হারমোনিয়ামটা বাজাতো। নিরুপমা হারমোনিয়ামের পেডাল চালাইল, সুর বাহির হইল না। রবারের নল দিয়া হাওয়া আসিয়া ডেকচির ভিতর বক বক করিতে লাগিল। শুধুই ভুরভুরি? আমি ভাবলাম বুঝি সঙ্গীত রস রবারের নল বেয়ে ঘাসের সঙ্গে মিশে সবুজ অমৃতের চ্যাঙর সৃষ্টি করবে। যাক বৌদি, বাবার খবর কি বলুন তো? নিরুপমা ম্লান মুখে বলিল, শোনেননি কিছু? মা যাওয়ার পর থেকেই কেমন একটা হয়ে গেছেন। গণেশ মামা কোথা থেকে এক গুরু জুটিয়ে দিলেন, তাকে নিয়েই একেবারে তন্ময়। বাধ্য জ্ঞান নেই বললেই হয়, কেবল গুরু গুরু গুরু। অনেক কান্নাকাটি করেছি, কিন্তু কোনো ফল হয়নি। শুনেছি টাকা করি সবই গুরুকে দেবেন, শুধু বুচকিটার জন্যই ভাবনা। ওর কাছে গিয়েই থাকতুম, কিন্তু শাশুড়ির অসুখ, এবারে ছেড়ে যেতেও পারছি না। সত্য বলিল, আচ্ছা ননিদা, তুমি তো বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো। কখনো পারি? শ্বশুর মশাই ভাববেন বেটা সম্পত্তি লোভে আমার ধর্মকর্মের ব্যাঘাত ঘটাতে এসছে। তবে হুকুম দাও, প্রহারে না ধনঞ্জয় করে দিই। না না, জুলুম যদি করো তবে সেটা বাবার ওপরেই পড়বে। বাবাকে কষ্ট না দিয়ে যদি কিছু করতে পারো তো দেখো। বড় শক্ত কথা। আচ্ছা বৌদি, বিরিঞ্চি বাবার ব্যাপার কিরকম বলুন তো? ব্যাপার প্রায় মাস খানেক থেকে চলছে। দমদার বাগান আছে, সঙ্গে আছে তার চেলা ছোট মহারাজ ক্যাবলানন্দ। গণেশ মামা খিদমত করেছেন, বাবা দিদরাত সেখানেই পড়ে আছেন।
রোজ 200-300 ভক্ত গিয়ে ধর্ণা দিচ্ছে। বিরিঞ্চি বাবার অদ্ভুত কথাবার্তা শোনার জন্য হাঁ করে আছে। প্রতি রবিবার রাতে হোম হচ্ছে, তা থেকে এক এক দিন এক একটি দেবতার আবির্ভাব হচ্ছে। কোনোদিন রামচন্দ্র, কোনোদিন ব্রহ্মা, কোনোদিন যিশু, কোনোদিন শ্রী চৈতন্য। যাকে তাকে হোম ঘরে ঢুকতে দেওয়া হয় না, যারা খুব বেশি ভক্ত তারাই যেতে পারে। ব্রহ্মা বেরোনোর দিন আমি ছিল। এরকম দেখলেন? আমি কি চাই ভালো করে দেখেছি? অন্ধকার ঘর, হোমকুণ্ডুর পেছনে আবছায়ার মতো প্রকাণ্ড মূর্তি, 4টে মুন্ডু, লম্বা লম্বা দাড়ি। আমার তো দেখেই দাঁতে দাঁত লেগে ফিট হলো। গণেশ মামা ঘর থেকে টেনে বার করে দিলেন। বুচকির বরং সাহস আছে, প্রায় দেখছে কি না। কাল নাকি মহাদেব বের হবেন। তাই নাকি? কাল আমরা একবার বিরিঞ্চি বাবার চরণ দর্শন করে আসি। যদি তার দয়া হয় তবে কপালে হয়তো মহাদেব দর্শনও হবে। গণেশ মামা বশ করুন, তিনি হুকুম না দিলে হোম ঘরে ঢুকতেই পারবেন না। সে আমি করে নেব, কিন্তু সতে তোকে নিয়ে যেতে সাহস হয় না। তোর মুখ বড় আলগা, তুই হেসে ফেলবি। সত্য তার সমস্ত দেহ নাড়িয়া বলিল, কখনো নয়, তুমি দেখে নিও হাসে কোন সাইল। ও কি জিভ বার করলি যে? বেগর পাঠান বৌদি খুব সামলে নিয়েছি, পিসিমার কাছে বলে ফেললে রক্ষে থাকতো না। তবে আজ আমরা চলি। হ্যাঁ, ভালো কথা। ননি, এমন কিছু বলতে পারো যাতে খুব ধোঁয়া হয়? কিরকম ধোঁয়া? যদি লাল চাও তবে নাইট্রিক অ্যাসিড অ্যান্ড তামাক। যদি বেগুনি চাও তবে আয়োডিন, পেপার। যদি সবুজ চাও আরে না না, প্লেন ধোঁয়া চাই, প্লেন ধোঁয়া। তাহলে নাইট্রো ডাইমিথাইল। আবার আরম্ভ করলো রে। উফ বৌদি, এটাকে নিয়ে আপনার চলে কি করে বলুন তো? মামা বাড়িতে দেখেছি গোয়াল ঘরে ভিজে খড় জ্বলে, খুব ধোয়া হয়। ইউরেকা বৌদি, আপনি নোবেল প্রাইজ পাবেন। নন্টেটার কিছু হবে না। ধোয়া দিয়ে করবেন কি? ছুঁচোর উপদ্রব হয়েছে, দেখি তাড়াতে পারি কি না। গুরুপদ বাবুর দমদমার বাগান বাড়ি পূর্বে বেশ সুসজ্জিত ছিল, কিন্তু তার পত্নী গত হওয়া অবধি হতশ্রী হইয়াছে। সম্প্রতি বিরিঞ্চি বাবার অধিষ্ঠান হেতু বাড়িটি মেরামত করানো হইয়াছে এবং জঙ্গলও কিছু কিছু সাফ হইয়াছে, কিন্তু পূর্বের গৌরব ফিরিয়া আসে নাই। গুরুপদবাবুর সংসারের কোনো খবর রাখেন না। তার শ্যালক গণেশই এখন সপরিবারে আধিপত্য করিতেছেন। বিকাল 5টার সময় নিবারণ, সত্যব্রত, পরমার্থ এবং নিতাইবাবু আসিয়া পৌঁছলেন। বাড়ির নিচে একটি বড় ঘরে শতরঞ্চি বিছাইয়া ভক্তবৃন্দের বসিবার ব্যবস্থা করা হইয়াছে। তার এক পাশে একটি তক্তা বসে গদি এবং বাঘের ছাপ মারা রাগের ওপর বিরিঞ্চি বাবার আসন। পাশের ঘরে ভক্ত মহিলাগণের স্থান। বাবাজি এখনও তার সাধনকক্ষ হইতে নামেন নাই। ভক্তের দল উদ্গ্রীব হইয়া বসিয়া আছে এবং মৃদুস্বরে বাবার মহিমা গুঞ্জন করিতেছে। একটি সাহেবী পোশাক পরা প্রৌঢ় ব্যক্তি অশেষ কষ্ট স্বীকার করিয়া পা মুড়িয়া বসিয়া আছেন এবং অধীর হইয়া মাঝে মাঝে তার কামানো গোফে পাক দিতেছেন। ইনি মিস্টার O.K. সেন, বার অ্যাট ল। সম্প্রতি কয়লার খনিতে অনেক টাকা লোকসান দিয়া ধর্মকর্মে মন দিয়াছেন। পরমার্থ ও নিতাইবাবুকে ঘরে বসাইয়া নিবারণ ও সত্যব্রত বাহিরে আসিল এবং বাগানের চারিদিক প্রদক্ষিণ করিয়া ফটকের কাছে উপস্থিত হইল। ফটকের পাশেই এক সারি টালি ছাওয়া ঘর, তাতে আস্তাবল এবং কোচম্যান, দারোয়ান, মালি ইত্যাদির থাকিবার স্থান। আস্তাবলের সম্মুখে মৌলবী বছিরুদ্দি একটি ভাঙা বেঞ্চে বসিয়া কোচম্যান ঝটি মিয়া এবং দারোয়ান ফেকু পাড়ের সঙ্গে গল্প করিতেছেন। মৌলবী সাহেবের নিবাস ফরিদপুর। ইনি গুরুপদবাবুর অন্যতম মুহুরী।
গুরুপদবাবু ওকালতি ত্যাগ করায় বছিরুদ্দির উপার্জন কমিয়া গিয়াছে, কিন্তু এখনও তিনি নিয়মিত মাসোহারা পাইয়া থাকেন। সেজন্য মনিবকে সেলাম করিতে আসেন। মৌলভী সাহেব ফরিদপুরি উর্দুতে দুনিয়ার বর্তমান দুরবস্থা বিবৃত করিতেছিলেন। কোচম্যান ও দারোয়ান মাথা নাড়িয়া সায় দিতেছিল। অদূরে সহিস ঘোড়ার অঙ্গ ডলিতেছে এবং মাঝে মাঝে চঞ্চল ঘোড়ার পেটে সশব্দে থাবড়া মারিয়া বলিতেছে, আরে ঠহর যা উল্লু। সামনের মাঠে এটি স্থূলকায় বিড়াল মুখভঙ্গি করিয়া ঘাস খাইতেছে। প্রত্যহ বিরিঞ্চি বাবার ভুক্তাবশিষ্ট মাছের মুড়া খাইয়া তার গড় হজম হইয়াছে। সত্যব্রত বলিল, আদাব মৌলভী সাহেব, মেজাজ তো দিব্যি চারি। প্রণাম পাড়েজি। কোচমানজি আচ্ছা এ তো এঁকে চেনেন না বুঝি? ইনি নিবারণ বাবু, জামাইবাবুর দোস্ত। পুজোর জন্য কিছু ভেঁট এনেছেন, কিছু মনে করবেন না মৌলভী সাহেব। আপনার 10 টাকা, পাড়েজি আর কোচমানজির 5-5, ছুইস মালি ওদের আরও 5। সৌজন্যে অভিভূত হইয়া বছিরুদ্দিন ফেকু এবং ঝটি দন্তবিকাশ করিয়া বারবার সেলাম করিল এবং খোদা ও কালী মায়ের নিকট বাবুজিদের তরক্কি প্রার্থনা করিল। মৌলভী বলিলেন, আর বাবু মশাই সেসব দিন খ্যান অমনে চলে গেছে। মা ঠাকুরন বেহস্ত পাওয়া ইস্তক মোদের বাবু সাহেবের জান্ডা কলে যায়নি। অত করে বললাম, হুজুর অমন পশারটা নষ্ট করবেন না। তা কে শোনে, খোদার মর্জি। নিবারণ বলিল, ও বাবাজিটাই যত নষ্টের গোড়া। ফেকু পারে ভরসা পাইয়া মত প্রকাশ করিল। बिरिंची बाबा थोड़ा ही आचेन और जनेऊ भी नय जटा भी नय, यानी मछली भी खान बकरीर गोश्त भी खान, दोनों साथ चा बिस्कुट ना হইলে তার চলে না। এসব বাঙালি বাবা যে বিলকুল জুয়াচোর। আর ছোট মহারাজ যিনি আছেন তিনি তো একটি বিচ্ছু। ফেকু পাড়েকে পর্যন্ত দংশন করিতে তাঁর সাহস হয়। তিনি জানেন না যে উক্ত ফেকু পাড়ে মিউটিনি মে তলোয়ার খেলায়া था। যদিও ফেকু তখনও জন্মাননি। একবার যদি মনিব হুকুম দেন তবে লাঠির চোটে বাবাজিদের হাড্ডি চূড় করিয়া দেওয়া যাইতে পারে। মৌলভী জানাইলেন যে তাকেও কম অপমান সহ্য করিতে হয় নাই। মামাবাবু মানে গণেশ যে তার উপর লম্বাই চওড়াই করিবে তা তিনি বরদাস্ত করিবেন না। তিনি খানদানি মনীষী, তার ধমনীতে মোগলাই রক্ত প্রবাহিত হইতেছে। যদিও লোকে তাকে বছিরুদ্দি বলে, কিন্তু তার আদত নাম মৃদম খা। তার পিতার নাম জাহাবাজ খা, পিতামহের নাম আব্দুল জব্বর। তাদের আদি নিবাস ফরিদপুর নয়, আরব দেশে, যাকে বলে তুর্ক। সেখানে সকলেই লুঙ্গি পরে এবং উর্দু বলে। কেবল পেটের দায় তাকে বাংলা শিখিতে হইয়াছে। সেই আরব দেশের মধ্যিখানে ইস্তাম্বুল, তার বায়ে শহর বগদাদ। এই কলকাতা শহরটা তার কাছে একেবারেই তুচ্ছ। বগদাদের দক্ষিণ ভাগে মক্কা শরীফ, সেখানকার পবিত্র কুয়ার জল আব এ জমজম তার কাছে এক শিশি আছে। মনিব যদি হুকুম দেন তবে সেই জল ছিটাইয়া হালার পোহালা ইবলিশের বাচ্চা দুই বাবাজি মায়ে মামাবাবুকে তিনি 7 দরিয়ার পাড়ে জাহান্নামের চৌমাথায় পৌঁছাইয়া দিতে পারেন। নিবারণ বলিল, দেখুন মৌলভী সাহেব, আমরা বাবাজি দুটোকে তাড়াবই তাড়াবো। যদি সুবিধে হয় তো আজ, কিন্তু একলা তো পেরে উঠবো না। আপনি আর দারোয়ানজি সঙ্গে থাকা চায়। মারপিট হবে? আরে না না, আমাদের কোনো ভয় নেই, কেবল একটু চিল্লাচিল্লি করতে হবে। পারবে তো? জরুর, আলবত, জন কবুল, কিন্তু মনিব যদি গোসা হন। নিবারণ বুঝাইল মনিবের চটিবার কোনো কারণ থাকিবে না। একটু পরে সে আসিয়া যথাকর্তব্য বাতলাইয়া দিবে। নিবারণ ও সত্যব্রত বিরিঞ্চি বাবার দরবার অভিমুখে চলিল। পথে গণেশ মামার সঙ্গে দেখা। তিনি ব্যস্ত হইয়া হোমের আয়োজন করিতে যাইতেছিলেন। নিবারণ ও সত্যব্রতকে দেখিয়া বলিলেন, এই যে তোমরাও এসেছো দেখছি, বেশ বেশ। তারপর বাড়ির সব নিবারণ, তোমার বাবা বেশ
তোমার মা এখন একটু তোমার ছোট বোনটি সত্য, তোমার পিসে মশাই পিসিমা সকলে। নিবারণের স্বজনবর্গ সকলেই হে হে, সত্যব্রতেরও তদ্রূপ। সমস্তই গণেশ মামার আশীর্বাদের ফল। মামাবাবুর ভাবনায় ঘুম হইতেছিল না, এখন কথঞ্চিত নিশ্চিন্ত হইলেন। সত্য বলিল, মামা, আপনার ছোট জামাইটি চাকরি হয়েছে? যদি না হয়ে থাকে তবে ছুটির পরেই আমাদের অফিসে একবার পাঠাবেন, একটা ভ্যাকেন্সি আছে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমরা হলে আপনার লোক, তোমরা চেষ্টা না করলে কি কিছু হয়? অফিস খুললেই সে তোমার সঙ্গে দেখা করবে। মামাবাবু, একটি নিবেদন আছে, দেব দর্শন করিয়ে দিতে হবে। তা যাও না বাবার কাছে, সকলেই তো গেছে। ও দেবতা তো দেখবই, আসল দেবতা দেখতে চাই হোম ঘরে। গণেশ মামা সভয়ে জিভ কাটিয়া বলিলেন, বাপরে, সে কি হয়? কত সাধ্য সাধনা করে তবে অধিকার জন্মায়। আর আমাদের সত্য তো এই যাকে বলে ব্রহ্মজ্ঞানী, কিন্তু ওর ব্রহ্মজ্ঞান এখনো হয়নি। সত্য হচ্ছে দৈত্যকুলে প্রহ্লাদ, হিঁদুয়ানিটা ঠিক বজায় রেখেছে। ও গীতা ওড়ায়, থিয়েটার দেখে, সত্যনারায়ণের সিন্নি, মদনমোহনের খিচুড়ি ভোগ, কালীঘাটের কালিয়া সমস্ত খায়। আর বলতে নেই, আপনি হলেন নেহাত গুরুজি, নইলে ওর দু চারটে বোলচাল শুনলে বুঝতেন যে ও বড় বড় ইঁদুরেরও কান কাটতে পারে। যাই করুক, জাত গেলে আর ফিরে আসে না। তুমিও তো শুনতে পাই অখাদ্য খাও। সে তো সবাই খায়, গুরুপদবাবুও ঢের খেয়েছেন। তাহলে দেব দর্শন হবে না? নিতান্তই নিরাশ করবেন। আচ্ছা, তবে চললুম। প্রণাম মামাবাবু। হ্যাঁ, একটা কথা, আমি বলি কি, আপনার জামাইটি এখন 4-5 মাস টাইপ রাইটিং শিখুক, একেবারে আনাড়ি। তাকে ঢুকিয়ে দিয়ে আমি সাহেবের কাছে অপদস্থ হব। নেক্সট ভ্যাকেন্সিতে বরং চেষ্টা করা যাবে। আরে না 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 না, চাকরি চাকরি একবার ফসকে গেলে কি আর সহজে মেলে? না, সত্য, লক্ষ্মী বাবা, আমার লক্ষ্মী বাবা, চাকরিটা করে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলে? তুমি এখন গীতা টিতা পড়ে থাকো, খুব ভালো, খুব ভালো। তা হোম ঘরে গেলে তোমার দোষ হবে না। একটু 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 গঙ্গা জল মাথায় দিয়ে দিও দুজনেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে ওই জামাইটার কথা ভুলো না। গণেশ মামা তফাতে গেলে নিবারণ বলিল, এখনো পর্যন্ত তো বেশ আশাজনক বোধ হচ্ছে। শেষ রক্ষা হলেই হয়। অমূল্য, হাবলা, এরা সব এসেছে। হ্যাঁ, তারা দরবারে রয়েছে, ঠিক সময় হাজির হবে। আচ্ছা নিবারণ দা, মামাবাবুর কিছু বখরা আছে নাকি? ভগবান জানেন। গুরুপদবাবু যতদিন সংসারে নির্লিপ্ত থাকেন, মামাবাবুর ততদিনই সুবিধে। বিরিঞ্চি বাবা সভা অলঙ্কৃত করিয়া বসিয়াছেন। তার চেহারাটি বেশ লম্বা চওড়া, গৌরবর্ণ, মুণ্ডিত মুখ, সুপুষ্ট গালের আড়াল হইতে দুইটি উজ্জ্বল চোখ উকি মারিতেছে। 2 পয়সা দামের সিঙ্গারার মতো সুবৃহৎ নাক, মৃদু হাস্যমণ্ডিত প্রশস্ত ঠোঁট, তার নিচে খাজে খাজে চিবুকের স্তর নামিয়াছে। স্বামীগিরির উপযুক্ত মূর্তি, অঙ্গে গৈরিক রঞ্জিত আলখাল্লা, মস্তকে ঐরূপ কান ঢাকা টুপি। বয়স ঠিক 5000 বলিয়া বোধ হয় না, যেন 50 কি 55। বাবার বেদির নিচে ডান দিকে ছোট মহারাজ কেবলানন্দ বিরাজ করিতেছেন। ইহার বয়স কয় শতাব্দী তাহা ভক্তগণ এখনও নির্ণয় করেন নাই, তবে দেখিতে বেশ জোয়ান বলিয়াই মনে হয়। ইনিও গুরুর অনুরূপ বেশধারী, তবে কাপড়টা সস্তাধারের।
বেদির নিচে বাঁ দিকে শীর্ণকায় গুরুপদ বাবু বেদিতে মাথা ঠেকাইয়া অর্ধশায়িত অবস্থায় আছেন। জাগ্রত কি নিদ্রিত বুঝতে পারা যায় না। পাশের ঘরে মহিলাগণের প্রথম শ্রেণীতে এক 17-18 বছরের মেয়ে লাল শাড়ির উপর এলো চুল মেলিয়া বসিয়া আছে এবং মাঝে মাঝে গুরুপদ বাবুর দিকে করুণ নয়নে চাহিতেছে। সে বুঝকি গুরুপদ বাবুর কনিষ্ঠা কন্যা। ভক্তবৃন্দের অনেকে শটান লম্বা অবস্থায় উপুর হইয়া যুক্তকর সম্মুখে প্রসারিত করিয়া পড়িয়া আছেন। অবশিষ্ট সকলে হাত জোড় করিয়া পা ঢাকিয়া বাবার বচনামৃত পানের জন্য উদ্গ্রীব হইয়া বসিয়া আছেন। সত্য ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ভক্তমণ্ডলীর ভিতরে বসিয়া পড়িল। নিবারণ ছোট মহারাজের বাধা অগ্রাহ্য করিয়া একেবারে বিরিঞ্চি বাবার পা জড়াইয়া ধরিল। বাবা প্রসন্ন হাস্যে বলিলেন, চিনা চিনা বোধ হচ্ছে। অধমের নাম নিবারণ চন্দ্র। নিবারণ, ও এখন বুঝি তোমার এই নাম। কোথায় যেন দেখেছি তোমায়, নেপালে মুর্শিদাবাদে। তোমার মনে থাকবার কথা নয়, জগৎ শেঠের কুটিতে তার মায়ের শ্রাদ্ধের দিন অনেক লোকজন, রাজা কৃষ্ণচন্দ্র রায় রায়ান, জানকী প্রসাদ নবাবের সিপাই সলার খান, খানান মোহাম্মদ জং, সুতানুতির অমির চন্দ্র, হিস্ত্রিতে যাকে বলে উমি চাঁদ। তুমি শেঠজির খাজাঞ্চি ছিলে, তোমার নাম ছিল মতিরাম। শেঠজি খুব খাইয়েছিলে। কেবল সুতানুতির বাবুদের পাতে মনটা কম পড়ে, তারা গালাগাল দিয়া চলে যায়। তা নিবারণ চন্দ্র, তুমি ধূর্জিতা মন্ত্র জপ করতে শেখো, তো তোমার সুবিধা। রোজ ভোরে উঠে 21 বার বলবে ধূর্জিত ধূর্জিত ধূর্জিত, খুব তাড়াতাড়ি। আচ্ছা, এখন বসো গিয়ে। নিবারণ পুনরায় পায়ের ধুলা লইল এবং তাহা চাটিবার ভান করিয়া ভক্তদের মধ্যে গিয়া বসিল। নিতাইবাবু চুপি চুপি পরমার্থকে বলিলেন, ব্যাপার দেখলে? নিবারণটা আসবা মাত্রই বাবার নজরে পড়ে গেল, আর আমি বেটা 1.5 ঘন্টা বসে আছি। একেই বলে বরাত। এইবার একবার উঠে গিয়ে পা জড়িয়ে ধরবো, যা থাকে কপালে। যারা ভূমিষ্যাৎ হইয়া পড়িয়াছিলেন তাদের মধ্যে একটি স্থূলকায় বৃদ্ধ ছিলেন। তার পরিধানে মিহি জরিপার ধুতি, গিলে করা আদ্যির পাঞ্জাবি, তার ভিতর দিয়া সরু সোনার হার দেখা যাইতেছে। ইনি বিখ্যাত মুৎসুদ্দি গোবর্ধন মল্লিক। সম্প্রতি তৃতীয় পক্ষ ঘরে আনিয়াছেন। গোবর্ধনবাবু আস্তে আস্তে উঠিয়া করজোড়ে নিবেদন করিলেন, বাবা, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ কোনটা ভালো? বাবা ঈষৎ হাস্য সহকারে বলিলেন, ঠিক এ কথা তুলসীদাস আমায় জিজ্ঞেস করেছিলেন। আমরা হার গ্রহণ করি কেন করি? ক্ষুধা পায় বলে না। কি হার করি? অন্নব্যঞ্জন, ফলমূল, মৎস্য, মাংসাদি আহার করলে কি হয়? ক্ষুধা নিবৃত্তি হয়। ক্ষুধা একটা প্রবৃত্তি, আহারে তার নিবৃত্ত। অতএব ভোগের মূল হচ্ছে প্রবৃত্তি, ভোগের ফল হচ্ছে নিবৃত্তি। তুলসী ছিল সন্ন্যাসী। আমি বললাম, বাপু, ভোগ না হলে তোমার নিবৃত্তি হবে না। তার রামায়ণ লেখা শেষ হলে তাকে রাজা মানসিংহ করে দিলুম। অনেক বিষয় সম্পত্তি করেছিল, কিন্তু কিছুই রইল না। ব্যারিস্টার ও কে সেন বলিলেন, ওয়ান্ডারফুল। নিতাইবাবু আর থাকিতে পারিলেন না, ছুটিয়া গিয়া বাবার সম্মুখে গলবস্ত্র হইয়া বলিলেন, দয়া করো প্রভু। বাবা ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, কি চাই তোমার? 1914। সত্যব্রতের একটা মহৎ রোগ, সে হাসি সামলাইতে পারে না। সে নিজে বেশ গম্ভীর হইয়া পরিহাস করিতে পারে, কিন্তু অপরের মুখে অদ্ভুত কথা শুনিলে গাম্ভীর্য রক্ষা কঠিন হয়। হাস্য দমনের জন্য সত্য একটি মুষ্টিযোগ ব্যবহার করিয়া থাকে। গুরুজনদের সমক্ষে হাসির কারণ উপস্থিত হইলে সে কোনো ভয়াবহ অবস্থার কল্পনা করে, তবে সব সময় তাতে উপকার হয় না। বিরিঞ্চি বাবা বলিলেন, 1914 সে কি? নিবারণ চুপি চুপি বলিল, 1914।
ক্যালকাটা। নো রিপ্লাই, ট্রাই এগেন মিস। সত্যব্রত ধ্যান করিতে লাগিল। সুতার মিস্ত্রি তার পিঠের উপর রাধা চালাইতেছে, চোকলা চোকলা চামড়া উঠিয়া যাইতেছে। ওহ, সে কি অসহ্য যন্ত্রণা! নিতাইবাবু বলিলেন, 7 দিনের জন্য আমায় লড়াইয়ের আগে নিয়ে যান বাবা, সস্তায় লোহা কিনবো দোহা বাবা। তোমার কি করে হয়? ভলচার ব্রাদার্স অফিসে লেজার কিপার খুললে 150 টাকা মাইনে সংসার চলে না। সৌরসাহ্য সস্তায় হয় না বাপু, কঠোর সাধনা চাই। মূলাধার চক্রে ঠেলা দিয়া কুলকুণ্ডগুলিনীকে আজ্ঞা চক্রে আনতে হবে, তারপর তাকে সহস্রার পদ্মে তুলতে হবে। সহস্রাই হচ্ছে সূর্য, এই সূর্যকে পিছু হাঁটতে হবে। সূর্য বিজ্ঞান আরম্ভ না হলে কালো অন্তর করা যায় না, তাতে বিস্তর খরচ। তোমার কম্পন নয়। তুমি আপাতত কিছুদিন মার্তণ্ড মন্ত্র জপ করো, ঠিক দুপুরবেলা সূর্যর দিকে চেয়ে 21 বার বলবে মার্তণ্ড মার্তণ্ড মার্তণ্ড, খুব তাড়াতাড়ি। কিন্তু খবরদার চোখের পাতা না নড়ে, জিভ জড়িয়ে না যায়, তাহলেই মরবে। নিতাইবাবু বিরস বদনে ফিরিয়া আসিলেন। বিরিঞ্চি বাবা বলিলেন, ধন দৌলত সকলেই চায়, কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চাই। এই নিয়ে তো যিশুর সঙ্গে আমার ঝগড়া। যিশু বলতে ধনীর কখনো স্বর্গরাজ্য লাভ হবে না। আমি বলতুম তা কেন, অর্থে সব ব্যবহার করলেই হবে। আহা বেচারা বেগোরা প্রাণটা খেয়ালো। মিস্টার সেন সবিস্ময়ে বলিলেন, এক্সকিউজ মি প্রভু, আপনি কি জিসাস ক্রাইস্টকে জানতেন? যিশু তো সেই দিনকার ছেলে। মাই গড! সত্যের কানের ভিতর গঙ্গা ফড়িং, নাকের ভিতরে গুবড়ে পোকা কুড়িয়া কুড়িয়া খাইতেছে। মিস্টার সেন নিবারণকে জিজ্ঞাসা করিলেন, ইনি তাহলে গৌতম বুদ্ধকেও জানতেন? নিশ্চয়। গৌতম বুদ্ধ কোন ছাড়, প্রভু মনু পরাশরের সঙ্গেও এক চিলিমে গাঁজা খেতেন। সবার সঙ্গে ওর আলাপ ছিল। ভগীরথ, টুটেন, খামেন, নেবু, চাট, নাজা, হাম্বুরাব্বি, নিউলিথিক ম্যান, পিথেকান্থ্রোপাস, ইরেক্টস, মাই মিসিং লিঙ্ক। মাই 7টা বাঘ সত্যের পিছনে তাড়া করিয়াছে, সামনে 3টা ভাল্লুক থাবা তুলিয়া দাঁড়াইয়া আছে। বিরিঞ্চি বাবা কহিলেন, একবার মহাপ্রলয়ের পর বৈবস্ত্ত আমায় বললে নীল লোহিত গল্পে কি? বৈধবস্ত বললে মানুষ তো সৃষ্টি করলুম, কিন্তু বেটারা খাবে কি? চারিদিকে জল থই থই করছে। আমি বললুম ভয় কি বিবু, আমি আছি, সূর্য বিজ্ঞান আমার মুঠোর মধ্যে। সূর্যের তেজ বেরিয়ে দিলুম, চক্রে জল শুকায় গেল, বসুন্ধরা ধন ধান্যে ভরে উঠল। চন্দ্র সূর্যের চালাবার ভার আমারই ওপর কিনা। মিস্টার সেন কেবল মুখোপাধ্যান করিলেন। সত্য মরিয়া গিয়াছে। পাঞ্জাব মেলের সঙ্গে দার্জিলিং মেলের কলিশন, রক্তারক্তি। পিসিমা কিছুতেই কিছু হইল না। পঞ্জীভূত হাসি সত্যব্রতের চোখ নাক মুখ ফাটিয়া বাহির হইবার উপক্রম করিল। সে তখন নিরুপায় হইয়া বিপুল চেষ্টায় হাসিকে কান্নায় পরিবর্তিত করিল এবং 2 হাতে মুখ ঢাকিয়া ভেউ ভেউ করিয়া উঠিল। বিরিঞ্চি বাবা বলিলেন, কি হয়েছে কি হয়েছে? আহা ওকে আসতে দাও আমার কাছে। সত্য নিকটে গিয়া বসিল। উদ্ধার করো বাবা, মানব জন্মে ঘেন্না ধরে গেছে। আমায় হরিণ করে সেই ত্রেতা যুগে কন্যমুনির আশ্রমে ছেড়ে দাও বাবা। অর্থ চায় না, মান চায় না, স্বর্গও চায় না, শুধু 4টি কচি ঘাস, শকুন্তলার নিজের হাতের ছোঁয়া আর একজোড়া শিং দিও প্রভু, দুষ্মন্তটাকে যাকে গুটিয়ে দিতে পারি। নিবারণ বেগতিক দেখিয়া বলিল, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে বাবা, বিস্তর শোক পেয়েছে কিনা। ঘড়িতে 7টা বাজিল। দৈনিক পদ্ধতি অনুসারে এই সময় বিরিঞ্চি বাবা হঠাৎ
তুরীয় অবস্থাপ্রাপ্ত হইলেন। তিনি চক্ষু বুঝিয়া কাঠ হইয়া বসিয়া রইলেন। কেবল তার ঠোঁট দুটি ঈষৎ নড়িতে লাগিল। মামাবাবু, চেলা মহারাজ এবং দুইজন ভক্ত বাবার শ্রীবপু চ্যাংদোলা করিয়া সাধন কক্ষে লইয়া গেলেন। সভা আজকের মতো ভঙ্গ হইল। ভক্তগণ ক্রমশ বিদায় হইতে লাগিলেন। নিতাইবাবু বলিলেন, ক্ষমতা যদি থাকে তবে 2-4টে নমুনা দেখান না বাবু, তা নয় সত্যযুগে কি করেছিলেন তারই ব্যাখ্যান। চলো পরমার্থ, 7:20 ট্রেন এখনো পাওয়া যাবে। নিবারণ আর সতেতার খোঁজে দরকার নেই, তারা নিজের পথ দেখবে। দেখো পরমার্থ, কাল না হয় মির্চাই বাবার কাছে নিয়ে চলো। সত্যব্রত বুচকিকে খুঁজিয়া বাহির করিয়া বলিল, দেখুন একটু চা খাওয়াতে পারেন? নিবারণদাও আসবে এখনই। ওহ, গলাটা বড্ড চিড়ে গেছে। বুচকি বলিল, চিরবে না? যা চেঁচাচ্ছিলেন, জল ছড়িয়ে দিচ্ছি, বসুন একটু। আচ্ছা, আমার বাবার সামনে কি কাণ্ডটাই ধরলেন বলুন তো? কি ভাববেন তিনি? সত্য মনে মনে বলিল, তোমার বাবা তো বেহুঁশ ছিলেন। প্রকাশ্যে বলিল, একটু বাড়াবাড়ি করে ফেলেছি নয়, ভারী অন্যায় হয়ে গেছে। আর কখনো এমন হবে না। আপনার বাবার কাছে মাপ চেয়ে নেব, তাকে খুশি করে তবে বাড়ি ফিরব। বাবার আবার খুশি অখুশি? বেঁচে আছেন এই পর্যন্ত, কে কি করছেন বলছে তা জানতেও পারছেন না। থাকবে না, এমন দিন থাকবে না, আপনি দেখে নেবেন। ওই যে নিবারণদা আসছেন। রাত 9টা। হোম আরম্ভ হইয়াছে। ভক্তের দল পূর্বেই বিদায় হইয়াছে। হোম ঘরে আছেন কেবল বিরিঞ্চি বাবা, গুরুপদবাবু, বুচকি, মামাবাবু, নিবারণ, সত্যব্রত এবং গোবর্ধন বাবু। ইনি একজন বিশিষ্ট ভক্ত। বাবার জন্য তেতলা আশ্রম নির্মাণ করিয়া দিবার প্রতিশ্রুতি দিয়াছেন। হোম ঘরটি ছোট, দরজা জানলা প্রায় সমস্তই বন্ধ। প্রবেশের পথ মামাবাবু আগলাইয়া দাঁড়াইয়া আছেন। ছোট মহারাজ অর্থাৎ কেবলানন্দ বাবার নৈশ আহার চড়ু প্রস্তুত করিবার জন্য অন্যত্র ব্যস্ত আছেন। ঘরে একটি মাত্র ঘৃত প্রদীপ পিটপিট করিতেছে। বিরিঞ্চি বাবা যোগাসনে ধ্যানমগ্ন। সম্মুখে হোমকুণ্ড, পিছনে গুরুপদবাবু ও তার কন্যা উপবিষ্ট। তাহাদের এক পাশে নিবারণ ও সত্যব্রত, অপর পাশে গোবর্ধন বাবু বসিয়া আছেন। অনেকক্ষণ ধ্যানস্থ থাকিয়া বিরিঞ্চি বাবা কোষা হইতে জল লইয়া চতুর্দিকে ছড়াইয়া দিলেন। ঘৃতপ্রদীপ নিভিয়া গেল। হোমাগ্নির শিখা নাই, কেবল কয়েক খণ্ড অঙ্গার আরক্ত হইয়া আছে। বিরিঞ্চি বাবা তখন মুখের ওপর হাত কাঁপাইয়া ভীষণ গালবাদ্য আরম্ভ করলেন। সেই গম্ভীর বু বু নিনাদে ক্ষুদ্র গৃহ কম্পিত হইতে লাগিল। সত্যব্রত বুচকির কানে কানে বলিল, মুচু ভয় করছে? না। সহসা হোমকুণ্ড হইতে নীলাভ অগ্নিশিখা নির্গত হইল। সেই ক্ষীণ অস্পষ্ট আলোকে সকলে দেখিলেন মহাদেবী তো বটে। হোমকুণ্ডের পশ্চাতে ব্যাঘ্রচর্মধারী হাড়মালা বিভূষিত পিনাকডমরু পানি ধবলকান্তি দস্তুর মতো মহাদেব। গুরুপদবাবু নির্বাক নিশ্চল। গোবর্ধন মল্লিক তার কারবার এবং তৃতীয় পক্ষ সংক্রান্ত অভাব অভিযোগ করুণ স্বরে দেবাদিদেবকে নিবেদন করিতে লাগিলেন। গণেশ মামা শিবস্তোত্র আবৃত্তি করিতে লাগিলেন, যেটি তার ছোট মেয়ে মহাকালী পাঠশালায় শিখিয়াছে। নিবারণ সত্যব্রতকে চুপি চুপি বলিল, এইবার। সত্যব্রত উচ্চ স্বরে বলিয়া উঠিল, বোম বাবা মহাদেব। একটু পরে হঠাৎ বাহিরে একটা কলরব উঠিল। তারপর চিৎকার করিয়া কে বলিল, আগ লাগা হয়। বিরিঞ্চি বাবার গালবাদ্য থামিল। তিনি চঞ্চল হইয়া ইতস্তত চাহিতে লাগিলেন। মামাবাবু ব্যস্ত হইয়া বাহিরে গেলেন। আগুন আগুন, বেরিয়ে আসুন শিগগির। ঘন ধোঁয়া কুণ্ডলি পাকাইয়া ঘরে ঢুকিতে লাগিল। বিরিঞ্চি বাবা এক লাফে গৃহত্যাগ করিলেন। গোবর্ধন বাবু চিৎকার করিতে করিতে বাবার পদানুসরণ করিলেন। বুচকি পিতার হাত ধরিয়া বলিল, বাবা, বাবা, ওঠো। নিবারণ কহিল, এখন যাবেন না, একটু বসুন, কোনো ভয় নেই। মহাদেবের টনক নড়িল। তিনি উসখুস করিতে লাগিলেন। নিবারণ একটা বাতি জ্বালিল। মহাদেব পিছনের দরজা দিয়া পলায়নের উপক্রম করিলেন।
অমনি সত্যব্রত জাপটাইয়া ধরিল। মহাদেব বলিলেন, ছাড়ো ছাড়ো, লাগছে, ছাড়ো। আরে অত ব্যস্ত কেন? মায়েরি, এখন আর কি ভালো লাগে না, চারদিকে আগুন, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। একটু আলাপ পরিচয় হোক, তারপর ক্যাবলারাম, কতদিন থেকে দেবতাগিরি করা হচ্ছে। বাহির হইতে 2-4 লোক হোম ঘরে প্রবেশ করিল। ফেঁকুপাড়ের জিম্মায় কেবলানন্দকে দিয়া নিবারণ ও সত্যব্রত বিস্ময় বিমূঢ় গুরুপদবাবু ও তার কন্যাকে বাহিরে আনিল। বাড়িতে আগুন লাগে নাই। পাশের ঘরে খানিকটা ভিজা খড় কে জ্বালাইয়া দিয়াছিল। দারোয়ান, মৌলভী সাহেব, কোচম্যান এবং অমূল্য হাবলা প্রভৃতি সত্যব্রতের অনুচরবৃন্দ মিথ্যা হাল্লা করিয়াছে। বিরিঞ্চি বাবা ভাঙেন কিন্তু মচকান না, বলিলেন, কেমন গুরুপদ এখন আশা মিটল তো, যে নাস্তিক তার দিব্যি দৃষ্টি হবে কেন? তাই তোমার কপালে দেবতা দেখা দিয়েও দিল না, শেষটায় মানুষের মূর্তি ধরে বিদ্রুপ করলেন। সত্যব্রত বলিল, বিদ্রুপ বলে বিদ্রুপ? মহাদেব পৌঁছে গিয়ে বেরুলো ক্যাবলা, বিরিঞ্চি বাবা হয়ে গেলেন জোচ্চোর। গোবর্ধন বাবু বলিলেন, বেটা আমাদের সঙ্গে চালাক। গোবর্ধন মল্লিক 5টা হাউসের মুচ্ছুদি, বড় বড় ইংরেজ তরিয়ে খায়, তাকে তুমি ঠকাবে? মারো শালেকে 2 থাবড়া। গুরুপদ বাবু এতক্ষণে প্রকৃতিস্থ হইয়াছেন, বলিলেন, না না, যেতে দাও যেতে দাও। সত্য, গাড়িটা ঝুঁকিয়ে এদের স্টেশনে পাঠাবার ব্যবস্থা করো, কেউ যেন কিছু না বলে। তল্পিতল্পা গুছানো হইলে সত্য সশিষ্য বিরিঞ্চি বাবাকে গাড়িতে তুলিয়া দিল। বিদায়কালে বলিল, প্রভু তাহলে নিতান্তই চললেন? চন্দ্র সূর্য আপনার জিম্মায় রইল, দেখবেন যেন ঠিক চলে, দম দিতে ভুলবেন না, আর মধ্যে মধ্যে অয়েল করবেন। ভিড় কমিলে গুরুপদবাবু বলিলেন, বাবা নিবারণ, বাবা সত্য, তোমরা আমায় রক্ষা করেছ, এই উপকার আমি ভুলব না। আজ তোমরা এখানেই খাওয়া দাওয়া করে থাকো, অনেক রাত হয়েছে। এ কি সত্য, তোমার হাতে রক্ত কেন? ও কিচ্ছু নয়, ধস্তাধস্তির সময় মহাদেব একটু কামড়ে দিয়েছিলেন। আপনি ব্যস্ত হইবেন না, বিশ্রাম করুন গিয়ে। তবে তুমি আমার সঙ্গে এসো, মুচকে টিংচার আয়োডিন দিয়ে বেঁধে দেবে এখন। আহার আনতে সত্য বলিল, ওহ, কি মুশকিলেই পড়া গেছে। নিবারণ বলিল, আবার কি হলো রে? নিবারণ দা, বল না কি? নিবারণ দা, বলেই ফেললা কি? আমি মুচকিকে বিয়ে করব। তা তো বুঝতেই পারছি, কিন্তু তোর সঙ্গে বিয়ে যদি না দেয়? আলবাত দেবে, মুচকির বাপ দেবে। বাপ নয় রাজি হলো, কিন্তু মেয়ে কি বলে? বড় গোলমেলে জবাব দিচ্ছে। কি বলে বুঝকি? বললে যা, দূর ঘাঘা, যা মানে হ্যাঁ।